স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপারের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ঠান্ডা যুদ্ধ কাকে বলে, এর বিবর্তন আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে ভালো করে দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। আরেকটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে, ওয়ার্ড লিমিট। 10 নম্বরের জন্য তোমরা দেখবে 150টি শব্দে লিখতে বলা হয়েছে এবং তোমাদের 20 নম্বরের জন্য 500টি শব্দে লিখতে বলা হয়েছে। আজকে যে প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করতে চলেছি, এটা প্রায় 515 থেকে 20টা শব্দের মধ্যে আছে। একদম কম্প্যাক্ট গুছিয়ে লেখা আছে, আলোচনা করছি, তোমরা দেখে নাও। আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশান অলরেডি নিয়ে নিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথমে তোমাদের এই ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার সম্পর্কে সংক্ষেপে কিছু বলতে চাই, তারপর প্রশ্নের উত্তর। দেখো, এই কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সাল এবং সেটা চলেছিল 1945 সাল পর্যন্ত। এই 1945 সালের পরে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হলো। এই সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হলো কী লক্ষ্যে? যে বিশ্বে আর কোনো বড় ধরনের যুদ্ধ না হয়, বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেটা রোধ করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হলো এবং বিশ্বে যাতে আর বড় এরকম ভয়াবহ যুদ্ধ না হয় সেই জন্য। এরপরে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত বিভেদ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী মতাদর্শের সমর্থক এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক মতাদর্শের সমর্থক। এই দুটো মতাদর্শকে ভিত্তি করে সম্পূর্ণ বিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে গেল এবং বিশ্বের প্রায় প্রতিটা দেশ কোনো না কোনো জোটে অংশগ্রহণ করতে শুরু করলো এবং এই পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধ কিন্তু তৈরি হলো। ঠান্ডা যুদ্ধ মানে কি? যুদ্ধের পূর্ব প্রস্তুতি, যেটাকে যুদ্ধও নয় শান্তিও নয়, অর্থাৎ যখন তখন যুদ্ধ বেঁধে যেতে পারে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। এবং এই পরিস্থিতিটা প্রায় 1945 সালের পর থেকে শুরু হয়ে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগে পর্যন্ত চলতে থাকলো এবং বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে এই ঠান্ডা যুদ্ধটা মানে চলছিল এবং কিছু সময় একটু ঠান্ডা যুদ্ধটা স্তিমিত হয়েছিল। যখন স্তিমিত হয়েছিল অর্থাৎ কিছুটা মানে স্বস্তির মধ্যে ছিল, সেটাকে দাঁতাত বলা হতো। ঠিক আছে, এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, ঠান্ডা যুদ্ধ কাকে বলে, তার বিবর্তন আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। দেখো অ্যান্সারটা কিভাবে লিখবে। ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এটি সরাসরি যুদ্ধ নয়, আবার শান্তিও নয়, বরং এক ধরনের না যুদ্ধ না শান্তির অবস্থা। এর মূল চরিত্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার ক্ষমতার দ্বন্দ্ব ও মতাদর্শগত বিরোধ। তারপর কি বলা হচ্ছে দেখো, এটা এখানে স্পেলিংটা ভুল আছে, এটা হবসম হবে। ঠিক আছে, হবসম তার দ্য এজ অফ এক্সট্রিম গ্রন্থে একে দুই মহাশক্তির নিরবচ্ছিন্ন সংঘাত বলেছেন। কে বলেছেন? হবসম তার দ্য এজ অফ এক্সট্রিম গ্রন্থে একে দুই মহাশক্তির নিরবচ্ছিন্ন সংঘাত বলেছেন। পিটার ক্যালভোকেরেসি ওয়ার্ল্ড পলিটিক্সে একে বিশ্বযুদ্ধোত্তর বিশেষ সংঘাত হিসাবে দেখিয়েছেন। জোসেফ ফাঙ্কেল একে সাম্যবাদ ও গণতন্ত্রের মতাদর্শগত লড়াই হিসাবে ব্যাখ্যা করেছেন। ফ্রিডম্যানের মতে এটি যুদ্ধের এক নয়া কৌশল, যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি অব্যাহত থাকে। তারপরে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন বা বিভিন্ন পর্যায়। এখানে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল তাকে ঠান্ডা লড়াই বলা হয়। এটি ছিল সরাসরি যুদ্ধ নয়, বরং এক ধরনের
না যুদ্ধ না শান্তির পরিস্থিতি। প্রায় 4 দশকের বেশি সময় ধরে এই ঠান্ডা লড়াই বিভিন্ন পর্যায়ে এগিয়ে গিয়েছে। এবার কি বলা হচ্ছে দেখো, প্রথম পর্যায়টা ছিল 1945 থেকে 1950। পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তার ঠান্ডা লড়াইয়ের সূচনা করে। এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি ঘোষণা করে এবং মার্শাল পরিকল্পনা চালু করে। সোভিয়েত পাল্টা কমিনফর্ম এবং মলটোভ পরিকল্পনা ও কমেকন প্রণয়ন করে। এই সময় বার্লিন সংকট, ন্যাটো গঠন এবং চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা মার্কিন সোভিয়েত দ্বন্দ্ব তীব্র করে তোলে। দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে কোরিয়ার যুদ্ধ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উত্তর কোরিয়া সোভিয়েত ও চীনের সমর্থন পায়, আর দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করে। যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সৃষ্টি করলেও স্তালিনের মৃত্যুর পর 1953 সালে এর অবসান ঘটে। দেখছো, পয়েন্টগুলো খুব সংক্ষেপে দেওয়া আছে। এই রকমভাবে দিয়েও এই নোটসটা 520টা শব্দে কিন্তু লেখা হয়েছে। এর থেকে বেশি বড় করলে মানে সমস্যা আছে, কারণ এই প্রশ্নটা তোমাদের যখন 10 নম্বরে আসবে তখন এটাকে 150টি শব্দে লিখতে হবে। তখন সেটাকে বাড়িয়ে তোমরা 200 করতে পারো, 500টাকে কমিয়ে 200 করা যায়, কিন্তু তার থেকে ছোট করলে তার কোনো অস্তিত্ব থাকবে না। সেই কারণে এই নোটটাকে অ্যাডজাস্ট করে তৈরি করা হয়েছে যাতে খুব বেশি বাড়তি না হয়, ঠিক আছে। অর্থাৎ আরও তথ্য এখানে দেওয়া যেত, অনেক তথ্য দেওয়া যেত, কিন্তু এখানে ওয়ার্ড লিমিট বলে একটা জিনিস আছে, সেটাকে মেনটেন করে তোমাদের কিন্তু পরীক্ষায় উপস্থাপন করতে হবে। তারপরে দেখো বলছে কি, তৃতীয় বিশ্বযুদ্ধের মানে শুরু হয়ে যেত, কিন্তু স্তালিনের মৃত্যু হতে এই অবস্থাটা কিন্তু কেটে গেল। তৃতীয় পর্যায়ে যেটা আছে থার্ড ফেজ, সেখানে কি বলা হচ্ছে দেখো, স্তালিনের মৃত্যুর পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে। এই সময় ভিয়েতনামের বিভাজন, সিয়াটো সেন্টো চুক্তি, পাল্টা ওয়ারাস চুক্তি গঠিত হয়। সুয়েজ খাল সংকট, হাঙ্গেরির বিদ্রোহ এবং বার্লিন সমস্যার উত্তেজনা বাড়ালেও 1959 সালে ক্যাম্প ডেভিড আলোচনার মাধ্যমে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। চতুর্থ পর্যায়, এই পর্যায়ের মূল ঘটনা কিউবা সংকট। কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্রের ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে তোলে এবং পরিস্থিতি পরমাণু যুদ্ধের দিকে এগোয় এবং শেষ পর্যন্ত উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় এবং এখান থেকেই দাঁতাত বা সম্পর্কের উন্নতি শুরু হয়। পঞ্চম পর্যায়, মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও সোভিয়েত নেতা ব্রেজনেভ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। এই সময় সল্ট ওয়ান চুক্তি, তারপরে দেখো হেলসিঙ্কি সম্মেলন এবং বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়। মার্কিন চীন সম্পর্ক উন্নয়নও এই পর্যায়ে বিশেষ ঘটনা। যদিও 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধ কিছুটা উত্তেজনা সৃষ্টি করে, সামগ্রিকভাবে এটি ছিল শান্তিপূর্ণ সময়। তারপরে বলা হচ্ছে ষষ্ঠ পর্যায়, এই সময় নতুন ঠান্ডা লড়াই শুরু হয়। সল্ট টু চুক্তি স্বাক্ষরিত হলেও মার্কিন সিনেট তা অনুমোদন করে না। আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপ এবং ভিয়েতনাম, অ্যাঙ্গোলা, ইথিওপিয়ায় সোভিয়েত প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে, আর যুক্তরাষ্ট্র মস্কো অলিম্পিক বয়কট করে। সোভিয়েত লস অ্যাঞ্জেল অলিম্পিক বয়কট করে। প্রেসিডেন্ট রেগানের স্টার ওয়ার্স প্রকল্প পরিস্থিতি আরও জটিল করে তোলে। তারপর শেষ পর্যায়ে কী হচ্ছে, আফগানিস্তানে সোভিয়েত সেনা প্রেরণ আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়, আর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়ায়। এদিকে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন এবং অবশেষে 1991 সালের সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। উপসংহার, ঠান্ডা লড়াই দীর্ঘ 4 দশক ধরে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। কখনো ইউরোপ, কখনো এশিয়া বা মধ্যপ্রাচ্যে এটি ভয়াবহ সংকট তৈরি করেছে। যদিও বহুবার পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতনের
মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।